হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আপকামিং ডাব্লিউবিপি, কেপি, আরআরবি, এসএসসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো, যেগুলো আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলে তোমরা পাবে। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয়ের উপরে আমরা আলোচনা করি। তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এগুলো কিন্তু অন্যান্য কোনো জায়গায় তোমরা এগুলো পেইড ক্লাস হিসেবে পাও। ফলে আমাদের চ্যানেল থেকে তোমরা ফ্রি ক্লাসেস পাও, ইম্পর্টেন্ট ইনফরমেশন পাও এবং অনেক বেশি ইনফরমেশন পাবে। সেই কারণে এই নোটস গুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ফলে তোমাদের এক্সামের জন্য ভীষণ কিন্তু সুবিধে হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি বলেছে? ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন? চারটে অপশন রয়েছে: মহাত্মা গান্ধী, পিঙ্গলি ভেঙ্কাইয়া, সরোজিনী নাইডু, না ডক্টর বি আর আম্বেদকর। দেখো, প্রত্যেকে আমরা জানি ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন বিখ্যাত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গলি ভেঙ্কাইয়া। তো 1947 সালের 22শে জুলাই গণপরিষদে বর্তমান যে জাতীয় পতাকা সেটা কিন্তু গৃহীত হয়েছিল। এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, ন্যাশনাল কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা একটা অ্যাডহক কমিটি ছিল, যেটা 1947 সালের 22শে জুলাই গ্রহণ করা হয়েছিল। মনে রাখবে, ভারতের যে জাতীয় পতাকার দৈর্ঘ্য কিন্তু 3:2 অনুপাতে হয়। অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে এটা 3 একক আর প্রস্থের দিক থেকে 2 একক হয়, মানে 6:4, 9:6, যেভাবে, কিন্তু 3:2 অনুপাতে যেন সবসময় হয়। আর পতাকার মাঝখানে রয়েছে অশোক চক্র, যেখানে 24টা স্পোক রয়েছে। ব্লু কালারের অশোক চক্র হয়। 24টা স্পোক বিভিন্ন কিছু রিপ্রেজেন্ট করে থাকে, এটা বিভিন্ন লোক বিভিন্ন ভাবে এক্সপ্লেন করে থাকে। কেউ এটাকে টাইমে 24 ঘন্টা হিসেবে বলে, কেউ এটাকে 24টা তোমার ন্যায়ের প্রতীক বলে, বিভিন্ন রকম এক্সপ্লেন করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে 24টা স্পোক রয়েছে, দ্যাটস ম্যান্ডেটারি। প্রত্যেকটা যে কালার রয়েছে তার আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। যেমন গেরুয়া ত্যাগের প্রতীক বলা হয়, সাদাকে শান্তির প্রতীক, আর সবুজকে সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে। তো যাই হোক, এই যে নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন: ফাদার অফ রেভলিউশনারি থটস ইন ইন্ডিয়া কে কাকে বলা হয়ে থাকে? কার কারণে ভারতে রেভলিউশনারি বা বিপ্লববাদের চিন্তা ভাবনার উদ্ভব হয়েছিল? চারটে অপশন রয়েছে: ভগৎ সিং, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, না সুভাষ চন্দ্র বোস। প্রত্যেকেই জানি ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি থটস বলা হয় লাল বাল পালের মধ্যে পাল, অর্থাৎ বিপিন চন্দ্র পালকে। তো তিনি লাল বাল পাল ত্রয়ীর অন্যতম সদস্য ছিলেন। তিনি নিউ ইন্ডিয়া এবং বন্দে মাতরম পত্রিকার সাথে যুক্ত ছিলেন। বন্দে মাতরম পত্রিকা প্রথমে বিপিন চন্দ্র পাল, তারপর অরবিন্দ ঘোষও কিন্তু এর পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের বাসিন্দা, যাকে লোকমান্য বলা হয়ে থাকে। তিনি মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন স্বাধীনতা সংগ্রামীর মধ্যে অন্যতম পলিটিশিয়ান ছিলেন। মহাত্মা গান্ধীর আগে তার পপুলারিটি ভীষণ অনেক বেশি ছিল। তো পরবর্তীকালে তার পপুলারিটি বা তার বয়সের কারণে তিনি কংগ্রেস থেকে সরে যাওয়ার পরে মহাত্মা গান্ধী তিনি জনপ্রিয় হন। আর লালা লাজপত রায়কে পাঞ্জাব কেসরি বলা হয়ে থাকে। তিনি সাইমন কমিশন বিরোধী আন্দোলনে গিয়ে সেখানে লাঠির আঘাতে ইনজিওর্ড হয়ে মারা যান। এটা সবাই হয়তো জানো। কিন্তু এখানে একটা প্রশ্ন তোমাদের গুলিয়ে যেতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি বলা হয় ফাদার অফ রেভলিউশনারি থটস ইন ইন্ডিয়া বিপিন চন্দ্র পাল, কিন্তু যদি বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন ইন ইন্ডিয়া, সন্ত্রাসবাদীর জনক যদি বলা হয়, তাহলে অ্যান্সার কি হবে? তখন হয়ে যাবে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। কোন শহরটির পরিবর্তিত নাম হয়েছে প্রয়াগরাজ? চারটে অপশন রয়েছে: বারাণসী, এলাহাবাদ, ফাইজাবাদ, না লখনৌ। তো মনে রাখবে, প্রয়াগরাজ এটা কিন্তু এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয়েছে। তো উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথ 2018 সালে এর নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেছে। তো প্রয়াগরাজ অ্যাকচুয়ালি গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলকে প্রয়াগ বলা হয়, ত্রিবেণী সঙ্গম বলা হয়। এখানে তিনটে নদী মিলিত হয়েছে। ফৈজাবাদের বর্তমানের নাম পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়েছে, যেটা আমাদের অযোধ্যা শ্রী রামকৃষ্ণের জন্মভূমি হিসেবে বলা হয়ে থাকে অযোধ্যা। তার নাম কিন্তু ফৈজাবাদ ছিল, তার নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে। আর প্রয়াগরাজে প্রতি বছর মাঘ মেলা এবং 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়। এখানে পূর্ণ কুম্ভ, অর্ধ কুম্ভের ব্যাপার রয়েছে। যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা জানো না কমেন্ট করে জানিও, তাহলে এই কুম্ভ মেলা সংক্রান্ত একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই আমরা নিয়ে আসবো। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এবার তোমাদের আরেকটা কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে।
যে নামগুলো আমরা এতদিন জানতাম তার নাম কিন্তু কিছু পরিবর্তন হয়েছে। যেমন ভেরি রিসেন্ট কি হয়েছে, কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা হয়েছে। সেরকম কিছু জায়গার নাম কিন্তু পরিবর্তন হয়েছে, যেগুলো একটু মনে রাখতে হবে। যেমন এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ হয়েছে, বম্বের নাম পরিবর্তন করে মুম্বাই করা হয়েছে, মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই করা হয়েছে, ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতা, ব্যাঙ্গালোরের নাম পরিবর্তন করে বেঙ্গালুরু হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদা রয়েছে, তো সেগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। গুড়গাঁওয়ের নাম পরিবর্তন করে গুরুগ্রাম রাখা হয়েছে, ফাইজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়েছে, মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে জংশনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাখা হয়েছে, হুইলার দ্বীপের নাম পরিবর্তন করে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ করা হয়েছে, ঝাড়সুগদা বিমানবন্দরের নাম পরিবর্তন করে বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর করা হয়েছে। তো এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে মনে রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন। রামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড কোন দেশ থেকে প্রদান করা হয়ে থাকে? ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড, যেটা ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। কোন দেশ থেকে দেওয়া হয়? চারটে অপশন রয়েছে, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স না সিঙ্গাপুর। তো মনে রাখবে যে রামন ম্যাগসাসে পুরস্কার দেওয়া হয় ফিলিপিন্স থেকে, যেটাকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়ে থাকে। তো ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিতে 1958 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। তো এর মধ্যে প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছিলেন তিনি ছিলেন আচার্য বিনোবা ভাবে। ভীষণ ভাইটাল একজন পার্সন। তিনি কিন্তু গান্ধীজির সহকর্মীর মধ্যেও এক রকমের ছিলেন আচার্য বিনোবা ভাবে, যিনি প্রথম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বা একক সত্যাগ্রহ করেছিলেন। এছাড়া রবিশ কুমার সাংবাদিকতায় সম্প্রতিকালে এই পুরস্কার পেয়েছেন। তো যাই হোক, রবিশ কুমার সংক্রান্ত অনেক কিছু ব্যাপার রয়েছে, তোমরা খুব বেশি হয়তো জানো কি জানো না। তো এটা অনেক ক্ষেত্রে তাকে বিভিন্ন দিক থেকে ক্রিটিসিজম করা হয়, যে যাকে বলা হয় কংগ্রেসের মানে ফলোয়ার, বিভিন্ন রকম ব্যাপার। তো যাই হোক, নাট্যকীয় ব্যাপার, তিনি কিন্তু অনেক কিছু রিপ্রেজেন্ট করে থাকেন। যাই হোক, কয়েকটা জিনিস এখানে আরেকটু মনে রাখতে হবে। যেমন বিভিন্ন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় একটু মনে রাখতে হবে। যেমন জ্ঞানপীঠ পুরস্কার, এটা সাহিত্যের জন্য দেওয়া হয়, যেটা ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। সেরকম সরস্বতী সম্মান দেওয়া হয়, এটাও সাহিত্যে দেওয়া হয়। ব্যাস সম্মান, হিন্দি সাহিত্যের জন্য ব্যাস সম্মান দেওয়া হয়। সাহিত্য একাডেমি পুরস্কার, এটাও সাহিত্যে দেওয়া হয়, এটা 24টি ভাষায় দেওয়া হয়। কিন্তু সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ। ওকে। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের জন্য দেওয়া হয়। বুকার পুরস্কার ইংরেজি সাহিত্যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার দেওয়া হয়। সবচেয়ে বেশি যেই বই সেলার হয় বুকার পুরস্কার দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, আগে যেটা রাজীব গান্ধী খেলরত্ন ছিল, খেলাধুলায় সর্বোচ্চ কৃতিত্বের জন্য এটা দেওয়া হয়। অসাধারণ খেলাধুলার পারফরমেন্সের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। তো এখানে ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদ সর্বোচ্চ খেলরত্ন পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার কোচ হিসাবে প্রশিক্ষক বা কোচদেরকে দেওয়া হয়। পরমবীর চক্র সাহসিকতা সর্বোচ্চ, সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সাহসিকতা দেখালে পরমবীর চক্র দেওয়া হয়। এরপর মহাবীর চক্র, ঠিক আছে, এগুলো দেওয়া হয়ে থাকে। বীর চক্র, মহাবীর চক্র দেওয়া হয়। অশোক চক্র শান্তিকালীন সর্বোচ্চ সাহসিকতা। প্রত্যেকটা সম্মানেরই সর্বোচ্চ করে একটা থাকে, তার সাথে সাথে অন্যান্য সম্মানও থাকে। যেমন সর্বোচ্চ পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এর মধ্যে পদ্মবিভূষণ সব থেকে উপরে, তার নিচে পদ্মভূষণ রয়েছে, তার নিচে পদ্মশ্রী রয়েছে। এগুলো আমাদের কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে। এই অ্যাওয়ার্ডস থেকে প্রচুর প্রশ্ন পড়ে থাকে, এগুলো কিন্তু আমাদের টিপিক্যালি বুঝতে হবে কোন ফিল্ডে কোনটা দেওয়া হয়, কোনটা সর্বোচ্চ, কোনটা মানে কোনটা তার সিকোয়েন্সের নিচে পড়ে, কে পেয়েছে প্রথম, রিসেন্ট কে পেয়েছে, এগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ ভাইটাল। ওকে। তো এগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করব, তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এছাড়া আরো কিছু পুরস্কার, যেমন দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, যেটা আমাদের ডিরেক্টরদের দেওয়া হয়ে থাকে সাধারণত। আর অস্কার একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় বিশ্ব চলচ্চিত্রের জন্য। অস্কার, আমাদের একমাত্র অস্কার পুরস্কার বিজয়ী ডিরেক্টর রয়েছেন সত্যজিৎ রে। শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেওয়া হয়। এছাড়া কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য দেওয়া হয়, ইউনেস্কো দ্বারা এটা প্রদান করা হয়। গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীত জগতে তারা খুব ভালো সঙ্গীত পরিবেশন করে তার জন্য। অ্যাবেল পুরস্কার গণিতের জন্য দেওয়া হয়, গণিতের নোবেল হিসাবে অ্যাবেল পুরস্কার বলা হয়। পুলিৎজার পুরস্কার স্থাপত্য বা আর্কিটেকচারের জন্য দেওয়া হয়। ভারতরত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। ভারতরত্ন সর্বোচ্চ অসামরিক সম্মান, যেটা ভারতের সর্বোচ্চ ব্যক্তিত্বকে দেওয়া হয়ে থাকে। পদ্ম পুরস্কার শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলাধুলা বিভিন্ন জায়গায় দেওয়া হয়। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ দেওয়া হয়। রমন ম্যাগসেসে পুরস্কার জনসেবা এবং সাংবাদিকতার জন্য হয়, যেটাকে এশিয়ার নোবেল বলা হয়, এখানে আলোচনা করলাম।
রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড, যেটা পরিবেশ এবং সামাজিক ন্যায় বিচারের জন্য দেওয়া হয়, এটাকে বিকল্প নোবেলও বলা হয়। আর বোরলগ পুরস্কার কৃষি এবং পরিবেশ বিজ্ঞানের জন্য দেওয়া হয়। খুবই ইম্পর্টেন্ট, কোনটা কোন ক্ষেত্রে দেওয়া হয় আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালিত হয়? চারটে অপশন রয়েছে, 12ই জানুয়ারি, 28শে জানুয়ারি, 8th মার্চ না 5th সেপ্টেম্বর। তো মনে রাখবে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি, যেটা ডক্টর সিভি রমনের জন্মদিনে এটা দেওয়া হয়। তো সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, সেই জন্য 1930 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভীষণ ভাইটাল একটা ইনফরমেশন, যার জন্য জাতীয় বিজ্ঞান দিবস সিভি রমনের জন্মদিনে আমরা দিয়ে থাকি। তো 12ই জানুয়ারি আমরা জাতীয় যুব দিবস পালন করি স্বামী বিবেকানন্দের জন্মদিনে। তো যাই হোক, বিবেকানন্দকে আমরা তো সম্মান করি, কিন্তু তার শিকাগো সম্মেলনের পরে তাকে যে পরিমাণ অপমানের সম্মুখীন হতে হয়েছিল, যে কারণে এত কম বয়সে, মাত্র 39 বছর বয়সে, যিনি সবাইকে সুস্বাস্থ্যের উপদেশ দিয়েছেন, তিনি কিভাবে খুব কষ্টের মাধ্যমে শেষ জীবনে মারা যান, তার যে কষ্ট সেটা হয়তো আমরা জানি না। বিবেকানন্দকে হয়তো আজকে সম্মান করি, কিন্তু তিনি জীবিত অবস্থায় কখনো সেই সম্মান পায়নি। তো যাই হোক, তো তার জন্মদিনে আমরা জাতীয় যুব দিবস পালন করে থাকি। 5th সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস আমরা পালন করে থাকি। তো যাই হোক, রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস পালন করি, কিন্তু তিনি প্রকৃত অর্থে কতটা আসল শিক্ষক ছিলেন সেটা নিয়ে অনেক জায়গায় প্রশ্ন উঠে থাকে। ভীষণ কন্ট্রোভার্সিয়াল এগুলো কথা, কিন্তু এগুলো আমাদের কিন্তু হিস্ট্রিতে জানতে হবে। শুধুমাত্র তথাকথিত ইনফরমেশন পড়ে যাব কিন্তু কিছু জানবো না, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। নেক্সট জেনারেশন কিন্তু তোমার কাছে অনেক কিছু প্রশ্ন করতে পারে, যার উত্তর তোমরা দিতে পারবে না। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, আরো কিছু এখানে এসে থাকে, যেমন 3rd মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন হয়, 4th মার্চ জাতীয় নিরাপত্তা দিবস পালন হয়, 8th মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন হয়, 10th মার্চ সিআইএসএফ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, যেটা আমাদের রিজার্ভ ফোর্স হিসেবে ব্যবহার করা হয়। 15ই মার্চ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস কনজিউমার মানে দিবস পালন করা হয়। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস, 20 মার্চ বিশ্ব চুড়ি দিবস, 21মার্চ বিশ্ব অরণ্য দিবস, 22মার্চ বিশ্ব জল দিবস, 23মার্চ শহীদ দিবস এবং 24মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস বা টিবি ডে পালন করা হয়ে থাকে। এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট ডেজ হিসেবে আমাদের পড়ে। আমরা বিভিন্ন ক্লাসে দেখবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বিভিন্ন ডে আমরা আলোচনা করে দিয়েছি, এগুলো কিন্তু খাতায় নোট ডাউন অবশ্যই করে নিও, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।